নমস্কার উপস্থিত প্রত্যেক দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান আজকের মুখোমুখি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকের মুখোমুখি এই কারণেই আমরা প্রত্যেক দিন এই অনুষ্ঠানে একজন ব্যক্তিত্বকে নিয়ে হাজির করব বা হাজির হব আপনাদের কাছে। অবশ্যই আপনাদের মনে যে সমস্ত অজানা প্রশ্নগুলো ভিড় করে আসে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো বলে আজকে আমরা পেয়ে গেছি তেমনই একজন বিশেষ ব্যক্তিত্বকে। অবশ্যই আমরা তার নাম জানাবো এবং তার সাথে পরিচয় করাবো। তার আগে বলে দিই, উনি হলেন আমাদের আজকের বিখ্যাত ব্যক্তিত্ব, এক্স মেজর এবং কনসালটেন্ট এমডি রেডিওলজিস্ট ডাক্তার সাধন কুমার অধিকারী। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। তার সাথে বলবো যে আমরা ভীষণভাবে আনন্দিত যে আপনি আপনার এত ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য খুব অল্প সময় বের করেছেন। আমরা ভীষণভাবে আনন্দিত। ধন্যবাদ। হ্যাঁ, তো ডাক্তারবাবু, আমি প্রথমেই আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো জানবো তার মধ্যে থেকে আমি প্রথমেই যে বিষয়টা আপনাকে একটু জানাবো সেটা হচ্ছে আপনার প্রফেশন সম্বন্ধেই একটু বলবো। সেটা হচ্ছে আমার মনে হয় যে রেডিওলজিস্ট এই বিভাগটা সম্বন্ধে আপনি যদি একটু ছোট্ট করে তথ্য দেন। রেডিওলজি হচ্ছে প্রথম রেডিওলজি শুরু হয়েছিল এক্স রে দিয়ে। আচ্ছা। রঞ্জন রশ্মি দিয়ে। আচ্ছা। এটা স্যার উইলিয়াম কনরাড রয়েন্টজেন 1875 খ্রিস্টাব্দে উনি আবিষ্কার করেছিলেন এক্স রে। সেটা দিয়ে প্রথম শুরু হয়। তারপরে কিন্তু এর গ্রেট রেভলিউশন হয়েছে। তারপরে এর মধ্যে এসে গেছে আমাদের আল্ট্রাসাউন্ড তো মেডিকেল সায়েন্সটাকে পাল্টে দিয়েছে। তারপর আমাদের এসছে সিটি স্ক্যান, তারপর এসছে এমআরআই আবার ম্যাগনেট ব্যবহার করা হয়, চুম্বক দিয়ে করা হয়। তারপরে আরো অনেক কিছু এসছে, পেট স্ক্যান এন্ড অল। সুতরাং রেডিওলজি ইজ এ ওয়াইল্ড ফিল্ড। আচ্ছা, এটা হচ্ছে জানলাম ডিপার্টমেন্টগুলো প্রত্যেকটা। আর একটা বিষয় আমার একটা বিষয় বলবো, সেটা হচ্ছে প্রথমেই বলেছি যে আমি কিন্তু সবার প্রতি, অর্থাৎ আমি যে সমস্ত ডাক্তারবাবুরা হয়তো কেউ অনুষ্ঠানটা দেখছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমার মনে হয় এই রেডিওলজিস্ট এই ডিপার্টমেন্টটা বা আপনি যেই ডিপার্টমেন্ট নিয়ে নাড়াচাড়া করেন, আমার মনে হয় আর 5টা ডাক্তারবাবু তাদের প্রফেশনের থেকে এই প্রফেশনটা একটু ডিফিকাল্ট, আমার ব্যক্তিগত ধ্যান ধারণা থেকে। এই কারণেই বলবো, কারণ আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের সমস্যার উৎসটা যদি আমরা জানতে পারি তাহলে সমাধানের রাস্তাটা কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারবো। আর সেই উৎসের শিকড় বা সন্ধানটা কিন্তু আপনি করে থাকেন, সেই জায়গাটা নিয়ে। ঠিক, অ্যাকচুয়ালি আগে ডাক্তাররা স্টেথোস্কোপ ব্যবহার করতো। হ্যাঁ, তখন একটা রোগ নির্ণয়ের জন্য তারা স্টেথোস্কোপ ব্যবহার করতো। কিন্তু এখন কিন্তু বলা হয় রেডিওলজিস্টদের কাছে আল্ট্রাসাউন্ড হচ্ছে ডাক্তারদের স্টেথোস্কোপ। আচ্ছা। সুতরাং এখন বেশিরভাগ ডাক্তারই স্টেথোস্কোপ ব্যবহার ভুলে গেছে। আচ্ছা। বা স্টেথোস্কোপ ব্যবহারের দরকার পড়ে না। তেমন আমাদের কাজ হচ্ছে রোগটাকে খোঁজা, রোগটাকে নির্ণয় করে দেওয়া, যাতে ক্লিনিশিয়ানরা প্রপার ট্রিটমেন্টটা করতে পারে। আমি সেই কারণেই বললাম যে আপনি কিন্তু সেই রোগের উৎসটাকে আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেন যে আমাদের এই রোগটা রয়েছে, এবার তুমি এর প্রপার ট্রিটমেন্টটা শুরু। এক্স্যাক্টলি। আরো একটা বিষয় জানবো, সেটা হচ্ছে আপনি তো আগে ছিলেন এক্স মেজর। আজকে সেই জায়গা থেকে আজকে একজন রেডিওলজিস্ট। তো সেই জায়গার প্রফেশন, আজকের এই জগৎ, কিছু কি মিস করেন বা কতটা সেই স্মৃতিগুলো আপনাকে নাড়া দেয় সেই জায়গাটা? মিস তো করি। আমি কিন্তু আর্মিতে ছিলাম, ওখানে কিন্তু আমি রেডিওলজিস্ট ছিলাম না। ওখানে আমি জেনারেল ডক্টর ওখানে ডিউটি করতাম। আচ্ছা, তাহলে তো আমার মনে হয় যে দুটো ডিপার্টমেন্ট সম্পূর্ণ আলাদা। না, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা, কিন্তু ওখানকার অ্যাটমসফিয়ার এবং ওখানকার যে কাজের পরিবেশ, কাজের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, সেটা আমি কিন্তু পাবলিক লাইফে এসে মিস করি। আচ্ছা। এটা মিলিটারি লাইফের সঙ্গে পাবলিক লাইফের, আমাদের সিভিল লাইফের গ্রেট ডিফারেন্স। সেই জন্য মিলিটারি লাইফে তো সবসময় আমরা ভাবি যে আমরা আমাদের ন্যাশনাল ফিলিংস, দেশের জন্য কাজ করছি, বর্ডারে আছি, যখন আমরা দেশটাকে রক্ষা করছি, প্রোটেক্ট করছি, সেখানে যে সোলজাররা কাজ করে তাদেরকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছি। ওখানে কিন্তু আর কেউ নেই ওদের, ওরা কিন্তু ডাক্তারকে সব থেকে বেশি বন্ধু মনে করে। অ্যাট দ্য বর্ডার, দ্য হাই অ্যালটিটিউড, ওই গ্লেসিয়ার, বরফ, সেখানে কিন্তু
সোলজাররাই আমাদেরকে বেস্ট ফ্রেন্ড মনে করে। অবশ্যই। আচ্ছা, সেই জায়গা থেকে মনে হয় না যে আজকে হয়তো এটা সম্ভব নয় যে আবার তাদের কাছে ফিরে যায়, কিন্তু কোনো সময় মনে হয় না যে আজকে আমি যে কাজটা করছি সেই জায়গা থেকে মনে হয় আরও 5টা মানুষের সেবা করতে পারা, বা তাদেরকে তাদের মাথায় আশ্বাসের হাতটা দেওয়া যে আমি আছি, তুমি এই জায়গা থেকে যে অসুস্থতার মধ্যে আছো বেরিয়ে আসতে পারবে, এই যে আশ্বাসের হাতটা আপনি রাখতেন, সেই জায়গা থেকে আজকে একজন রেডিওলজিস্ট আপনি আজকেও একটা খুব মানে গুরুত্বপূর্ণ কাজ করছেন, আমাদের কাছে রোগের উৎসটা তুলে ধরছেন, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি যে ট্রিটমেন্ট করে। কিন্তু কোথাও তো একটা দুটো চিকিৎসা পদ্ধতির মধ্যে বিস্তর ফারাক রয়েছে, তো সেই জায়গাটা বলবো কি মিস করেন সেই সমস্ত মানুষদের, পুরনো মানুষদের? না, আমরা তো আমাদের তো মেন এম হচ্ছে মানুষের সেবা করা। সেখানে আমরা সোলজারদের সেবা করতাম, এরাও আমাদের দেশবাসী, এরাও দেশবাসী, এরাও আমার ভাই, এরাও আমার বন্ধু। হ্যাঁ, এরাও আমার ভাই বন্ধু। সুতরাং আমি নিজে পার্সোনালি যখন মানে চেষ্টা করি, মানে কারোর জন্য করি, তখন আমার যে জ্ঞান বুদ্ধি দিয়ে তার আমি রোগ নির্ণয় করার চেষ্টা করি, যতটা ম্যাক্সিমাম দিতে পারি সম্পূর্ণটা দিয়ে। তারপরে তো আমি তো মানুষ, টু আর ইজ হিউম্যান, মানুষেরও ভুল হতে পারে, কিন্তু সেটা আমার কখনোই উইলফুল ভুল নয়, এটা হচ্ছে মেন স্ট্রেস। আমি আমার ম্যাক্সিমাম দিয়ে চেষ্টা করি যাতে তার ডায়াগনোসিসটা করতে পারি, আমি তার 100% দিই, যাতে মানুষের উপকার হয়, মানুষের তাকে আশ্বস্ত করার চেষ্টা করি, তার সঙ্গে কথা বলি। কথা বলা তো মেন ইম্পর্টেন্ট। একটা রোগকে যদি আমি রোগটাকে আর কি বুঝিয়ে দিতে পারি তার সঙ্গে কথা বলে, তাহলে সে অনেক আশ্বস্ত হয়। ডাক্তারের সঙ্গে কথা বলেই তো মানুষ আনন্দ পায়। এটা কিন্তু একটা খুব মানে মজার ব্যাপার যে ডাক্তারবাবুরা যদি আমাদের কথা খুব মন দিয়ে শোনেন তাহলে কিন্তু আমাদের 90% রোগের কিন্তু উপশম হয়ে যায়। একদম একদম কমিউনিকেশন গ্যাপটা থাকে না। হ্যাঁ, কমিউনিকেশন গ্যাপটা থাকে না। তো যাই হোক, আরো একটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে আমাদের মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে, হয়তো এটা ভুল ধারণা কিনা আমি জানি না, অনেকেই কথাটা বলে থাকেন, সেটা হচ্ছে ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি। এটা বারবার করলে নাকি আমাদের শরীরে একটা এফেক্ট পড়ে পরবর্তীকালে বা ক্ষতি হয়। সেই বিষয়টার সম্বন্ধে আমার দর্শক বন্ধুদেরকে যদি একটু তথ্য দেন, কারণ এটা কিন্তু আমাকে অনেকেই বলেছে যে চন্দ্রিমা প্রোগ্রাম করতে করতে এই বিষয়টা কিন্তু তুমি একটু জানবে। আল্ট্রাসাউন্ড করলে আমাদের শরীরে কোনো রকম ক্ষতি হয় না, আচ্ছা, এর কোনো রকম সাইড এফেক্ট নেই। সুতরাং আল্ট্রাসাউন্ড ক্ষতিহীন একটা প্রক্রিয়া। আচ্ছা, আল্ট্রাসাউন্ডে ক্ষতি নেই। এবার সেম রেডিওলজিতে ক্ষতি যেখানে হয় সেটা এক্সরে রিলেটেড জিনিসে ক্ষতি হয়। আচ্ছা, এটা কি ধরনের? হ্যাঁ, এক্সরে, যেমন এক্সরে রিলেটেড কতগুলো জিনিস আছে, যেমন নর্মাল এক্সরে, আর যে আমরা সিটি স্ক্যান বলি সেটাও কিন্তু এক্সরে সাহায্যে স্ক্যানটা করা হয়। আচ্ছা, এই দুটো জিনিসে যে রেডিয়েশন হ্যাজার্ড আছে, রেডিয়েশন হ্যাজার্ড নানা লেভেলে হয়। যেমন ছোট ছেলেদের মানে বেশি হয়। আমাদের যেগুলো গ্রোয়িং অর্গান, যেগুলো মেয়েদের ওভারি, ছেলেদের টেস্টিস, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, এগুলোর হয় ক্ষতি। চোখের লেন্সের ক্ষতি হয়। সুতরাং একটা ডোজ লিমিটেড থাকে, এই ডোজের বেশি যেন না করা হয়। সেই জন্য আমরা সবসময় বলি, যখন মানে সিটি স্ক্যান হয়, সমস্ত আর কি রুগীর পার্টি এসে আর কি বসে থাকার চেষ্টা করে সিটি স্ক্যান রুমে। এইটা লোকের ভুল ধারণাটা ভাবতে হবে। সেখানে যেন কোনো সময় কোনো লেডি, যারা ফার্টাইল লেডি, যারা মানে ইয়াং লেডি, যাদের বাচ্চা ধারণের সম্ভাবনা আছে, বা ছোট বাচ্চা, তারা যেন কোনো সময় সিটি স্ক্যান রুম বা এক্স রে রুমে না থাকে, হ্যাঁ, প্রবেশ না করে। আর যদি করে সেখানে যে লেড অ্যাপ্রনটা পরা হয়, সেটা প্রোটেক্টিভ মেজার। এবার যেমন এক্স রে ট্রিমেন্ডাস হ্যাজার্ডাস ফর এ প্রেগন্যান্ট লেডি, যারা মাদার, যারা চাইল্ড ক্যারি করছে, সেখানে যদি কোনো কারণ, সেখানে তো এক্স রে করা নিষেধ, কিন্তু কোনো লাইফ থ্রেটনিং জিনিসে যদি তাকে এক্স রে করতে হয়, তাহলে তার মাদারের পেটটাকে, যেখানে তার বাচ্চা আছে, সেটা কিন্তু লেড দিয়ে কভার করে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে এক্স রে বা সিটি স্ক্যান করতে হবে। এটা মনে রাখতে হবে। এইটা যারা আমরা করি তারা তো দিই, অ্যাজ এ পাবলিকও যখন কেউ যে প্রেগনেন্ট লেডি যায় তাকে বলতে হবে যে আমার পেটে বাচ্চা আছে, আমার এই প্রোটেকশন দিন, সেটা ডিমান্ড করতে হবে।
অবশ্যই দর্শক বন্ধুরা, এই কারণেই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানটা আপনারা, আমি কিন্তু খুব জোর দিয়ে বলতে পারি এই তথ্যগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না। যাই হোক, সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান। যাই হোক, আমরা আরো খুঁটিনাটি তথ্য জানবো, তবে কিন্তু এই বিষয়গুলো আপনারা জানছেন পরবর্তীকালে আপনি বা আপনার পরিবারের কোনো আত্মীয় যখন এই সমস্ত ডিপার্টমেন্টে যাবেন, যে সমস্ত বিষয়গুলোতে সাবধান থাকতে হবে, এইগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করবেন। এটা কিন্তু আমার মূল বক্তব্য। আরও একটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে আগেকার চিকিৎসা পদ্ধতি, আজকের চিকিৎসা পদ্ধতি। তখন এই যে আপনি প্রথমে বললেন আজ থেকে কয়েক বছর আগে তখন ছিল একটা টেথোস্কোপ, আর আজকে হয়েছে সেই জায়গায় ইউএসজি, আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান বলুন, তারপর অ্যানোমালি স্ক্যান ইত্যাদি ইত্যাদি নানান রকমের। তো সেই জায়গায় আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা জিনিসেরই যেমন একটা ভালো দিক রয়েছে, মন্দ দিক রয়েছে। তো সেই জায়গা থেকে এই যে আজকে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে, তো ভালো দিক যেমন আমরা পেয়েছি, এর কি খারাপ দিকও আমরা কিছু সাফার করছি? ভালো দিক তো আমরা পেয়েছি, অবশ্যই অনেক কিছু ভালো দিক পেয়েছি, কিন্তু এখনকার চিকিৎসা ব্যবস্থা পুরো ইনভেস্টিগেশন নির্ভর হয়ে গেছে। মানে এভরিবডি ওয়ান্টস আমার হাতে ডকুমেন্ট চাই, হোয়াট ইজ দ্য প্রুফ এই ডিজিজে। আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা স্যারদের দেখেছি যে হয়তো হাতের পাল্স ধরলেন, বললেন এই অসুখটা হয়েছে, এই সমস্যা। কিন্তু এখন কিন্তু যদি কোনো পাবলিককে আপনি বলেন যে আপনি বুকে স্টেথোস্কোপ লাগিয়ে বলে দেন যে আপনার টিবি হয়েছে, সে কিন্তু মানবে না। সে বলে আপনি প্রুফ কোথায়? শুধু ন্যাচারালি তাকে সিটি স্ক্যান করাও, এক্সরে করাও বা আদার ব্লাড টেস্ট করাও, এই প্রুফ কিন্তু চাই। আর এখন আপনারা নিশ্চয়ই জানেন মেডিকেল সায়েন্সটাকে কনজিউমার অ্যাক্টের এগেইনস্টে এনে দেওয়া হয়েছে, কনজিউমার অ্যাক্ট এনে দেওয়া হয়েছে। সুতরাং আগে যে ডাক্তার পেশেন্টের মধ্যে যে রিলেশন ছিল, এখন কিন্তু ক্রেতা বিক্রেতার সম্পর্কটা হয়ে গেছে। আমি জানি না এটা ভালো না খারাপ, এর কিছু ভালো দিক আছে, এর কিছু খারাপ দিক আছে। সেই জন্য এখন প্রয়োজনের তুলনাতেও বেশি ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে। তখন কেউ আর কোনো রিস্ক নিচ্ছে না, যেখানে 1% রিস্ক আছে সেখানে হচ্ছে নেক্সট ইনভেস্টিগেশন চলে যাচ্ছে। তা আমাদের মতো, আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, আমি যেটা দেখি, আমাদের মতো পোর কান্ট্রিতে এই ওয়েস্টার্ন জিনিস এনে বেশ অসুবিধাই হয়েছে সাধারণ পাবলিকদের। অবশ্যই একজন মানুষ যিনি হয়তো সারাদিনে খুব সামান্য কিছু পারিশ্রমিক পান, তার পক্ষে একটা এই ইনভেস্টিগেশন থেকে পরবর্তী পরীক্ষা, তার পরবর্তী স্টেজ, এই ব্যয়ভারগুলো বহন করা অনেকেই সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আমাদের চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, আজকে আমরা এইগুলোকে কি বলুন তো ফেলে আসতে পারবো না। সেই জায়গায় টেনশনটা কিন্তু আমার নিজেরই রয়ে যাবে যে এই পরীক্ষাটা চিকিৎসাটা আরো ভালো হতো, হয়তো আমি এই রোগটা থেকে আরো তাড়াতাড়ি রিলিফ পেতাম। যাই হোক, আমাদের ভালোই হয়েছে সেই জন্য, এবং আমরা অবশ্যই সেই ভালোটাকেই কিন্তু আমরা গ্রহণ করব, তার কিন্তু মন্দ দিকটাকে আমরা কখনোই গ্রহণ করব না, বর্জন করব। হ্যাঁ ডাক্তারবাবু, আরও একটা বিষয় একটু তুলে ধরবো, সেটা হচ্ছে যে চলে যাই, আপনি তো এই প্রফেশনের সাথে থাকেন সেটা আমরা জানি, তার সাথেও আপনি বিশেষ কিছু সেবামূলক কাজ করে থাকেন, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে আপনাকে একটু বলতেই হবে। আমি অ্যাকচুয়ালি স্বামীজির ফলোয়ার। স্বামীজির ফিলোজফি আমার ফিলোজফি। আচ্ছা। সুতরাং স্বামীজির ফিলোজফি তো আপনারা সবাই জানেন, মানে শিবজ্ঞানে জীব সেবা, সেটা কিন্তু আমার লাইফের মটো। সুতরাং আমি জানি না কতটুকু করতে পারি। যেমন সেই রামচন্দ্রের সেতু বাঁধার জন্য কাঠবিড়ালি একটা পাথর এনেছিল, সেইটুকু হয়তো চেষ্টা করি। তা আমার সেবার মধ্যে আমি যেমন জয়রামবাটি মাতৃমন্দির, কামারপুকুর রামকৃষ্ণ মিশন, এগুলোতে আমি যাই মাসে, ওখানে আমি চ্যারিটেবল আল্ট্রাসাউন্ড করি। তারপরে আমি মাসে একদিন বিভিন্ন ট্রাইবাল ভিলেজ যাই, যেখানে আমি জেনারেল প্র্যাকটিস করি। ট্রাইবাল রোগীদের দেখে তাদের ওষুধ দিই। বিহারের ঝাড়খণ্ডের জামতারা বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানকার বিভিন্ন গ্রামে আমি মাসে একদিন যাই। তাছাড়া আমি প্রত্যেক মাসেই আমার গ্রামে যাই, যেখানে গিয়ে আমি মানে বিনা পয়সায় আমার গ্রামের রুগী দেখি। এসবগুলো একটু করার চেষ্টা করি। আমার বোধহয় এটা মানে সামাজিক দায়িত্বতা আছে। অবশ্যই এটা তো ভীষণ একটা ভালো ব্যাপার, এবং আমার মনে হয় যে আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই এরকম কিছু একটা বিষয়ের সাথে যুক্ত থাকা উচিত। সর্বোপরি আমাদের মনে হয় যে আমরা এই ধরনের কাজগুলো করলে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের ফিলিংসটা আসে, সেটা হচ্ছে আমাদের কিছু পজিটিভ দিক কিন্তু আমাদের মধ্যে আসে, যে হ্যাঁ আমি এই মানুষটার জন্য কিছু করতে পারলাম। ত্যাগই তো আনন্দ।
অবশ্যই ভোগে নয়। রামকৃষ্ণদেব বলে গেছেন। রামকৃষ্ণদেব বলে গেছেন। আর আমার আরেকটা দিক আছে, হ্যাঁ। আমার যারা আর কি দুস্থ ইন্টেলিজেন্ট ছেলে মেয়ে, তাদের বেশ কিছু ছেলে মেয়েকে আমি মানে পড়ানোর চেষ্টা করি, পড়াশোনায় হেল্প করি। এরকম আমার অনেক অনেক ছাত্রছাত্রী আছে, মানে মানে যাদেরকে দুস্থ অথচ মেধাবী তাদেরকে আমি তাদের পড়াশোনায় চালাই। আচ্ছা, এই বিষয়টা যখন বললেন তাহলে ছোট্ট করে আরো একটা ব্যাপার জানবো, সেটা হচ্ছে যে অবশ্যই জানলাম যে তাদেরকে আপনি পড়াশোনার জন্য আরো উদ্বুদ্ধ করেন, তো সেই হিসাবে বলবো আপনি কি তাদেরকে বলবেন যে এই ডাক্তারি প্রফেশনে আসার জন্যই, নাকি তাদের যেটা ইচ্ছা? না, কারণ আমার মনে হয় এই ডাক্তারি প্রফেশন আজকে হয়তো দিন বদলেছে, সময় বদলেছে, সেই সাথে মানুষের মন বদলেছে, কিন্তু ডাক্তারি মূল পরিভাষাটা তো মানুষের সেবা। সেই হিসাবে আপনিও এই জায়গাটাতে রয়েছেন। এই যে আমরা জানতে পারলাম আপনি এত দুস্থ মানুষের পাশে রয়েছেন, আপনার একটা বিরাট মহান কাজের সাথে আপনি যুক্ত রয়েছেন। তো সেই জায়গায় বলবো আপনিও কি সেই সমস্ত ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করেন যে তোমরা এই জায়গায় এসে এবং মানুষের এইভাবে সেবা করো? আমি তাদেরকে উদ্বুদ্ধ করি যে একটা কোনো পার্টিকুলার প্রফেশনই তো ইম্পর্টেন্ট নয়। তুমি যেখানেই থাকো তুমি যেন মানুষের সেবা করবে, যেভাবে করবে। প্রত্যেকটা লোকই কিন্তু মানুষের সেবা করতে পারে, শুধু ডাক্তার হলেই যে সেবা করা যাবে তা তো নয়। সুতরাং তোমার মনোভাবটা থাকতে হবে, মনটাই আসল। আমি যতগুলো ছেলেকে হেল্প করি বা যেখানে যাই বলি তুমিও যেন দুটো ছেলেকে হেল্প করবে, এটাই হচ্ছে আমার তাদেরকে উপদেশ। আচ্ছা, এই যে সেবার ব্যাপারটা বলছেন, মানুষের পাশে দাঁড়ানো, এটা কি সেই পুরনো জায়গার সেই স্মৃতি থেকে আসে যে একটা সময় তো আপনি ওই যে মিলিটারির ওই জায়গাতে ছিলেন, মানুষের সেবা করেছেন, সেই জায়গা থেকেই কি আজকে এই জায়গাটাতে যে হ্যাঁ একটা সময় আমি মানুষের সেবা করেছি, আজকেও সেই রকমভাবেই মানুষের সেবা করব, সেই জায়গাটা থেকেই কি এই জায়গাটা আপনার মধ্যে অনুপ্রেরণাটা এসেছে? হ্যাঁ, একটা মিলিটারিতে থাকার সময় তো আমরা রিমোট প্লেসে থাকতাম, এবং রিমোট প্লেসে যখন আমরা থাকতাম বিভিন্ন জায়গায়, আমি চাইনিজ বর্ডারে ছিলাম, পাকিস্তান বর্ডারে ছিলাম, সেখানে কিন্তু কোনো মেডিকেল ফেসিলিটি নেই। সেখানে মিলিটারি ডাক্তাররাই কিন্তু গ্রামে-গঞ্জে গিয়ে সেই সমস্ত পাহাড়ি বা মরুভূমি বা হিল স্টেশন, আলাদা করে সেখানে ডাক্তারি পরিষেবা নেই, আপনারাই। হ্যাঁ, আমরা বেশিরভাগ জায়গায় মিলিটারিরাই ওই সমস্ত গ্রামে দূর দূরান্তের গ্রামের লোকজনদের সেবা দেয়। তো ওখানে তো একটা এই জিনিস ডেভেলপ করেই। তারপরে যখন এখানে এসে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হয়েছি, বিবেকানন্দের এই ফিলোসফির সঙ্গে যুক্ত হয়েছি, তখন এটা ভালো লাগে, আর কিছু নয়। অবশ্যই ভালো লাগাটাই আসল। অবশ্যই আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে ভালো লাগা বা ভালোবাসাটা না থাকলে কিন্তু সেই কাজটা পরিপূর্ণ হয় না। একদম 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 ঠিক কথা। আমার কাজকে ভালোবাসতে হবে, যে যেখানে আছে। স্বামীজি বলছেন যে তুমি যাই হবে, তুমি ম্যাথর হও, ভালো ম্যাথর হও। আমার ধর্মের হচ্ছে তুমি ভালো শিক্ষক, তাহলে ভালো শিক্ষক হও। তুমি চাষা হও, ভালো চাষা হও। মানে যেটাই করবে সেটাই যেন পারফেক্টলি করবে তুমি, সেটাই স্বামীজির মূল মটো হচ্ছে আমি যা করি সেটার মাধ্যমে আমার নিজের উন্নতি তো হবেই, অপরের যেন উন্নতি হয়। আত্মনমুখার্থম জগদ্ধিতা হয়েছ, স্বামীজির যে বাণী, আমার আত্মার মুক্তি হোক, কিন্তু তার বিনিময়ে যেন জগতের হিত হয়। সুতরাং আমি যেখানে আছে সে কিন্তু সেইভাবে যদি এই সেবার মনোভাব নিয়ে থাকে, তাহলে আমাদের দেশটাই বদলে যাবে। অবশ্যই। আচ্ছা, আরো একটা ছোট্ট ব্যাপার জানবো, সেটা হচ্ছে যে আমরা অনেকেই এই কথাটা বলি কিন্তু এই কথাটা মানতে পারি না। সেটা হচ্ছে যে আমার শরীরে কোনো রোগ হয়েছে, কিন্তু সেই জায়গায় আমি যদি সবসময় পজিটিভ মাইন্ডে থাকি, সেই রোগের কিন্তু 50% মানে রিকভারি হতে শুরু করে। তো সেই জায়গা থেকে বলবো এই যে বিভিন্ন ধরনের উপদেশাবলী বা গীতা বা আরও আমাদের ভাগবত বা উপনিষদ যে সমস্ত ধর্মগ্রন্থগুলো রয়েছে, তো এই জায়গাগুলো আমি বলতে চাইছি কোনো একজন মানুষ ভীষণ বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছে, তো তার সেই পজিটিভ এনার্জিটাকে আনার জন্য কি এই ধরনের বিষয়গুলো তাকে পজিটিভ এনার্জি দিতে পারে? এগুলো তো ব্যক্তিগত উপলব্ধি বিষয়। তবে আমার মনে হয় এই আধ্যাত্মবিজ্ঞান মানুষের বিশ্বাস, কনফিডেন্স সেগুলোকে বাড়ায়,
এ তো বিশ্বাসের উপর নির্ভর করে, কেউ হয়তো বিশ্বাস করে, কেউ করে না। এটা অবশ্যই বিশ্বাসের উপর নির্ভর করে, কিন্তু এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমার দর্শক বন্ধুরা দেখছেন, এটা আপনি যখন ডাক্তারবাবু হিসাবে বলবেন তারা কিন্তু অবশ্যই মানতে শুরু করবে। সেটা কিন্তু আমি কিন্তু এখানে সঞ্চালিকা হিসাবে বললে কিন্তু তারা মানবে না, কিন্তু যখনই বলবেন আপনি ডাক্তারবাবু হিসাবে বলবেন যে এই জিনিসটা তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে কিন্তু তোমার রোগের দেখো রিকভারিটা আরো তাড়াতাড়ি শুরু করবে। তারা কিন্তু দেখুন কাল থেকেই শুরু করবে। আমি এই বিষয়টা বলতে চাইছি, আপনি মানুষকে বলুন। আমাদের ফিলোসফি হচ্ছে আই ট্রিট হি কিওরস। হি মানে তিনি। সুতরাং আমরা কিন্তু বেশিরভাগ ডাক্তারই কিন্তু ঈশ্বর বিশ্বাসী। বড় বড় সার্জারির মানে প্রফেসরদের দেখেছি, বড় বড় সার্জারি করতে নেওয়ার আগে কোনো একটা তিনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন সেই ঈশ্বরকে প্রণাম করছেন। মানে সার্জারি রুম ঢুকতে মানে আমি দেখেছি মা কালীর ছবি বা কোনো একটা তার ছবি। সুতরাং যেহেতু বিশ্বাসের থেকে আসে, আর আমার মনে হয় যে একটা উপরের পাওয়ার তো আছেই। ধরুন এটা আমার নিজের ব্যক্তিগত মত, এই জায়গা থেকেই বলবো উপরের পাওয়াটা। ধরুন আপনি কোনো একটা কিছু কাজ করছেন, ঠিক আছে, আপনার চেম্বারে, তো সেই জায়গা থেকে কোনো একটা ক্রিটিক্যাল রোগের মানে উৎসটা আপনি খুঁজছেন, সেই জায়গা হয়তো আপনার কোনো জায়গায় মনে হচ্ছে না এটা আরো অন্য কিছু হতে পারে, তো সেই জায়গায় কি ঈশ্বরে কোনো একটা কানেক্ট পান যে তিনি আপনাকে সাহায্য করেন যে হ্যাঁ তুমি এই রোগের নির্ণয়টা এইভাবে করো? সেই জায়গায় কি কোনো কানেকশন? আমার তো ব্যক্তিগত মত, এটাকে মানতে পারে নাও পারে, আমি তো পাই। হ্যাঁ অবশ্যই আমি তো পাই। হ্যাঁ, সুতরাং আমি তো ঈশ্বরের হেল্প সবসময় পাই। ক্রিটিক্যাল যখন ডায়াগনোস করে পাচ্ছি না, ঈশ্বরের স্মরণ করি, তাহলে আমি তো উত্তর পাই। হ্যাঁ, এইটাই এটা আমার বিশ্বাস, আমার স্থির বিশ্বাস। যারা বিশ্বাসে বিলাই বস্তু তর্কে বন্ধু। আর এই প্রসঙ্গে এটা থাকতে গেল রেডিওলজির প্রসঙ্গে লাস্ট কয়েকটা কথা আমি বলে দিই যে মানুষের এই এক্সরে ক্ষতিকর, এবং এক্সরে থেকে আমাদের দূর থাকতে হবে। দরকার না পড়লে এক্সরে করানো চলবে না। আমরা যখন যাব, যদি প্রেগন্যান্ট মাদার হই, তাহলে কিন্তু আমাদের লেড প্রোটেকশন নিয়ে এক্সরে বা সিটি স্ক্যান করতে হবে। এবার কতগুলো ক্ষেত্রে যেমন সিটি স্ক্যানের পর আর একটা জিনিস সম্বন্ধে বলা দরকার, যেটা আজকাল সব হয়েছে এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এখানে কিন্তু কোনো রেজ নেই বা কোনো সাউন্ড নেই, একটা ম্যাগনেটিক শক্তি দিয়ে হয়। তা অনেক জায়গা আছে যেখানে রেতে ক্ষতি করে, কিন্তু ম্যাগনেটে ক্ষতি করবে না। আচ্ছা, যেমন কোনো প্রেগন্যান্ট লেডি যদি হঠাৎ করে কোনো ধরনের স্ক্যান করতে হয়, তাহলে যদি তাকে রেডিয়েশন যদি অ্যাভয়েড করতে চায়, তাহলে তার এমআরআইটা বেটার সিটি স্ক্যানের থেকে। কিন্তু কতগুলো জায়গা আছে যেখানে সিটি স্ক্যান ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, লাইক হেড ইনজুরি। মানে হেড ইনজুরি যদি হয়, যেমন রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখানে সিটি স্ক্যান মাস্ট, সেটা কিন্তু এমআরআই দেওয়া হবে না। তখন এমআরআই 4-5 দিন যাবে, তবেই তার ব্লাডটা ধরা যাবে। সিটি স্ক্যান কিন্তু সঙ্গে সঙ্গে ধরবে। সুতরাং সেক্ষেত্রে আমাকে লেড কভার নিয়ে সিটি স্ক্যান করতে হবে। সুতরাং আর আরেকটা জিনিস, আল্ট্রাসাউন্ড কারো ক্ষতি করে না। প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার কোনো ক্ষতি হয় না। আর একটা আল্ট্রাসাউন্ডের এখন নিয়ম হচ্ছে, সবাই বলে যে ডাক্তাররা এত কেন আল্ট্রাসাউন্ড করাচ্ছে না, এখন অন্তত একটা প্রেগনেন্সিতে 4টে মিনিমাম আল্ট্রাসাউন্ড করতে হয়। এক হচ্ছে ফার্স্ট হচ্ছে ডেটিং স্ক্যান বলে, যেটা 6 থেকে 8 সপ্তাহে করতে হয়। তারপরে একটা করতে অ্যানোমালি স্ক্যান 16 to 20 উইকসে করতে হয়। তারপর আর একটা মিড টাইমেস্টার করতে হয়, যে বাচ্চাটা কিরকম গ্রোথ হচ্ছে না হচ্ছে। আর হচ্ছে লাস্ট টাইমেস্টার, ডেলিভারির আগে বাচ্চার ওয়েট কত, তার কত ফ্লুইড আছে। সুতরাং 4টে স্ক্যান ডাক্তাররা অ্যাডভাইস করে, এটা কিন্তু কোনো বেশি স্ক্যান নয়। অবশ্যই দর্শক বন্ধুরা, আমি আশা করছি আপনারা অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে আজকে সময় কম, আরও অনেক অজানা প্রশ্ন আপনাদের থেকে আমি নিয়ে ডাক্তারবাবুর কাছে আসবো। তবে আজকে না, পরের দিন। আজকে অনুষ্ঠান শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ, নমস্কার। সকল দর্শক বন্ধুদের আমার নমস্কার। সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল হোক।